এখন বাজে সকাল প্রায় 10টা, আর 10টার দিকে মেয়েকে একটু রেডি করিয়ে দিলাম, ও যাচ্ছে এক জায়গায়। আর আমি এদিকে আমার জন্য এই যে চা করে নিয়েছি, কারণ সকালবেলা থেকে আবার কারেন্টও ছিল না বলে এতক্ষণ পর্যন্ত চাটা কিছু বানাতে পারিনি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই না উনুনটা একদম ধরাতে ইচ্ছে করে না। কত বাসি কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিলাম, আর মেয়েকে একটু বই পড়ালাম। আর ইদানিং একটু রাতে করে ঝড় বৃষ্টি হচ্ছে বলে কারেন্টটা কিন্তু একদমই ঠিকঠাক থাকছে না। সকালবেলা তো থাকে না বললেই চলে, ওই 10টা 11টার দিকে কোনোদিন আসে। এই জন্য এই সময়ের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। রাতেও চালানো হয় ফোনটা, এর জন্য চার্জে দেওয়া হয় না। রাতে ঘুমানোর সময় আসলে চার্জে দিয়ে ঘুমানো হয় না। ওইভাবে দেখলাম আগের ফোনটা রাতে করে ঘুমানোর সময় চার্জে দিয়ে ঘুমাইতাম, তাড়াতাড়ি ব্যাটারি নষ্ট হয়ে যায়। আর তারপরে হচ্ছে ভয়ও লাগে, কারেন্টের ব্যাপার বলে কথা, যদি রাতের বেলা কোনো কিছু হয় চার্জার, ওভাবে চার্জে দিয়ে ঘুমানোটাও ঠিক না। সকালবেলা উঠে তো কারেন্টের দেখাই পাইনি। একটুখানি চিরা ভিজিয়ে নিলাম, আর চিরাটা আমি ভাগ করে রেখে দিলাম। কিছুটা এই প্লাস্টিকের বয়ামের মধ্যে ভরে রাখলাম, এই সকালবেলা করে প্রত্যেক দিন ওই বের করতে লাগে বলে। আর বাকিটা এই বয়ামে জায়গা ধরছিল না, তাই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে করে ওই চালের ড্রামে রেখে দিলাম। সকালবেলাটা একটু দুধ চিরা মুড়ি খেতে ভালো লাগে। শুভ সকাল বন্ধুরা, এই যে একটু লাল চা বানিয়ে নিলাম, আর তার সাথে বিস্কিট আর একটু চিড়ে ভিজিয়ে নিলাম। আর এটাই হচ্ছে আমার সকালবেলার খাবার। সকালবেলা জুইয়ের পাপা পেঁপে কাটলো, জুই খেয়েছে একটা দুটো মানে পিচ আর কি, কিন্তু আমার ভালো লাগছিল না। পাকা পেঁপেটা কেমন যেন লাগে, কাঁচা পেঁপে হলে তবু মানে মাখা করে খেতে ভালো লাগে। ওই যে আমার সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না, তাই একটু চা বানিয়ে নিলাম। তা আসতেই এই যে চাটা বানিয়ে এই যে বসে পড়লাম খেতে। আর জুই গেল ওর ঠাম্মির সাথে ওই কিস্তি দিতে ঘর সংসারের ওইদিকে। সকালবেলা খেয়েছে, ও ম্যাগি খেয়েছে, তাই বাড়িতে এখন কেউই নেই, আমি একাই আছি। জুয়ের পাপাও কোথায় যেন গেল, আর আমি এদিকে বসে খাচ্ছি আর তোমাদের সাথে এই যে গল্প করছি। আলুর নাকি এখন খুবই দাম কম, দাদাও আবার বলছিল যে আলু নিয়ে আসতে, কারণ ওরা অনেক আলু চাষ করেছে আর এবার নাকি প্রচুর লস হয়েছে, তো 1 বস্তা নিয়ে আসতে বলছিল। তবে আমি বললাম যে আপাতত তো আছে, তো পরে আর কি যখন থাকবে না তখন নিয়ে আসা যাবে। আর আলু সারা বছরই ওদের থাকে, কারণ যেহেতু চাষ করে। আর এখন এই যে সেদিন জুয়ের পাপা যে বৃষ্টি পরে আর কি আলুগুলো তুলে নিয়ে আসলো, ওগুলোই কতগুলো আছে। আর আলুটা সব সময় লাগেই, তাই ঘরে যদি অন্য কোনো সবজিও না থাকে তাও কিন্তু আলুটা দিয়ে চলা যায় 1-2 বেলা। আর এগুলো হচ্ছে বৃষ্টি ভেজা আলু, যদি তাড়াতাড়ি আবার খেয়ে শেষ না করা হয় তাহলে পচে নষ্ট হয়ে যাবে। আমি দেখো কি করছি, সর্ষেটা একটু বের করে নিচ্ছি। এমনিতে সকালবেলার কাজগুলো তো আমার সব করা কমপ্লিট, তো এই সর্ষেটা ভাবলাম শুধু শুধু পড়ে যাচ্ছে ঝরে। এই প্রথম আমাদের খেতে এত সুন্দর, মানে 2-3টা গাছ হলেও সর্ষেটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আমার মনে হয় আর একটু যদি সাইডে সাইডে লাগিয়ে দিতাম আরও অনেক সর্ষে তুলতে পারতাম। বলেছিলাম জুয়ের পাপাকে, কিন্তু ও বলছিল যে সর্ষে যদি লাগানো হয় তখন আবার সাইডের ভুট্টা গাছগুলো ভালো হবে না। একদিকে আবার শাক করা হলো, গাজর করা হলো ওই সাইডটা, এই জন্যই মানে গাছগুলো কিন্তু বেশি একটা বড় হয়নি। কেননা শাক থাকার জন্য ওইদিকের ঘাসগুলো তোলা যায় না, আর সারটা আসলে শাকটাই টেনে নেয়। এই হচ্ছে আমার এই যে সর্ষে, এতটুকুই হয়েছে। এতটুকু দিয়ে মাছের ঝোল তো হয়ে যাবে, ভালো চচ্চড়িতে খাওয়া হবে এই আর কি। ঝেড়ে ঠেড়ে রেখে দিলাম। তো বলছিল যে এরকম করে এদিকে 1 লাইন ওদিকে 2 লাইন এরকম করে যদি অর্ধেক গাছেই না ওঠে তাহলে তো লস হয়ে যাবে, তো এজন্য আর সাইডে সর্ষে ফেলা হয়নি। এগুলো ওই লাপা শাক, ধনে বীজ এগুলো ফেলেছিলাম, তো ওখানেই মনে হয় 1-2 বীজ ছিল, তো গাছ হয়েছে, আর সেখান থেকেই এতটুকু সর্ষে। আর পুরানা আমার কিছু সর্ষে ছিল, সেগুলো ঝেড়ে একদম একসাথে মিক্স করে রেখে দিলাম। আর এই গরমের দিনগুলোতেই কিন্তু সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল, ডাঁটার চচ্চড়ি এইসব রান্না খেতে ভালো লাগে। তাই 2-3টা গাছ ভেবে ফেলে না দিয়ে আমি এই যে যত্ন করে রেখে দিলাম। সত্যি কথা বলতে সকালবেলা কারেন্ট না থাকার কারণে সব কাজ তাড়াহুড়ো করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব না বলে, জানি যে হয়তো বা আজকে কারেন্ট আসবেও না। আর আজ সারাটা দিনে সেরকম কিছু একটা কাজও নেই, এই জন্যই এই ঘরের কাজগুলো করে আমি কিন্তু এডিট করতে বসেছিলাম। তারপরে কারেন্ট আবার চলে গিয়েছিল, তো এই জন্য আর কি ভিডিওটা দিতে কালকে দেরি হয়েছিল। আর কারেন্ট না থাকলে ওয়াইফাইটাও থাকে না, তো এই জন্য পরে আবার ওই সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে আপলোড দিতে হয়, নেটওয়ার্কের সমস্যা, চার্জ থাকে না ফোনে। এবার আমার একটা পাওয়ার ব্যাংক কিনতেই হবে, কারণ না হলে এই ঝড় তুফানের দিনগুলো না ভীষণ অসুবিধায় পড়তে হয়।
আর সকালবেলা জুয়ের বাবা এই যে পেঁপে কেটেছিল, বালতির মধ্যে পেঁপের খোসাগুলো রেখেছে, ফেলে দিয়ে আসি। পেঁপেটা কেমন যেন ওই মিষ্টি কুমড়োগুলো যেমন থাকে না ওরকম লাগে। এই যে ঝিঝি পোকার ডাক শুরু হয়েছে, আমি চলে আসলাম ভুট্টা ক্ষেতের এদিকে। দেখছো আজকে আরো বেশি করে ঝিঝি পোকা ডাকতেছে না, বৃষ্টি হয়েছে না এই জন্যে। তো বাড়ির ওখানে কাজ চলছে, মানে কাকুদের ঘরের কাজ হচ্ছে, তো শব্দ হয়। আর পিছনের দিকে এই যে ঝিঝি পোকা, ও গিয়েছে আবার শাক। এই যে দেখো কি সুন্দর ঢেকি শাক তুলে নিয়ে এসেছে, একদম নতুন নতুন বেরোচ্ছে না। ঢেকি শাক নাকি এখন খাওয়া যায় না, তুমি তুলে নিয়ে আসলা যে? হ্যাঁ সবাই খায়, বাজারে বিক্রি হয়। বাজারে বিক্রি হয় তো বাজারে কি সেই সুন্দর কোড়া একদম শাকগুলো না? অনেকেই বলে যে এই সিজনের এই সময়টাতে এখনো ঢেকি শাক খাওয়া যায় না, কিন্তু যেহেতু বাজারে বিক্রি হয় মানে মানুষ তো খায়, তাই না? তো এই জন্য ও আবার আজকে বলছে এখনো পর্যন্ত কেউ তো খায়নি, প্রথম আমি নিয়ে আসি। কারণ সবাই যখন খাওয়া শুরু করে তখন আবার পাওয়াই যায় না ঢেকি শাক। আর ঢেকি শাক তো যেখানে সেখানেই হয়, তবুও পাওয়া যায় না। মা তো প্রত্যেক দিনে অনেক সুন্দর রান্না করে, রান্নাগুলো দারুণ স্বাদের হয়। তবে আজকের দুপুরবেলা রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল, এজন্য খাওয়া দাওয়াটাও বেশ ভালো হয়েছিল। ঢেকি শাক ভাজা, তার সাথে হচ্ছে মাছের ঝোল। আর যেটা রাতে নিয়ে এসেছিল চাল কুমড়ো, ওটা কিন্তু চাল কুমড়ো না, মানে চালে উঠে না, ওই কুমড়োটা হচ্ছে মাটিতেই হয়। আমরা পানি কুমড়াই বলি, তবে অনেকেই কমেন্ট করে বলেছিল এর আগে যে ওগুলোকে চাল কুমড়া বলে, এই জন্য চাল কুমড়া বললাম। ওই চাল কুমড়োটা আর কি ঝুড়ি ঝুড়ি করে কেটে একদম ঘন্টর মতো রান্না হয়েছিল। চলো ধুয়ে নিলাম এই যে কিছু জামা কাপড়, এগুলো মেলে দিয়ে এসে তারপরে স্নানটা করে নিই। অনেক দিন পর মনে হচ্ছে আজকে রোদ হলো, কারণ দুটো দিন ধরে আকাশ খুব খারাপ, বৃষ্টি হচ্ছে শুধু। দেখো কি সুন্দর মেঘটা ভেসে আছে একদম। এই যে ভুট্টা গাছগুলোতে কিন্তু ফুল প্রায় সব ভুট্টা গাছের মধ্যে হচ্ছে, যেই গাছগুলো লম্বা। আর জানো তো গতকাল রাতে না খুব পরিমাণে শিলাবৃষ্টি হয়েছিল, তো আমার আবার ভয় হচ্ছিল একটাই, যাতে শিলগুলো মানে পাথরগুলো আর কি বড় বড় সাইজের না পড়ে, যাতে টিনের চাল এই সময় যদি ফুটো হয় তাহলে তো আরও সমস্যা। এমনিতে ঘরের কাজে ধরেছি, আবার যদি নতুন করে টিনের চাল দিতে হয় সর্বনাশ। এই জন্য বর্তমানে খুবই চিন্তায় আছে ঝড় বৃষ্টির দিনগুলো। আজ আর জামা কাপড় কাছাকাছি শেয়ার করলাম না, এই যে নিয়ে সোজা চলে আসলাম মেলে দিতে। আর রোদের সাথে আজকে কিন্তু হাওয়াও আছে। এই যে বেড়াটার পাশে যে ঢেকি শাক গাছগুলো দেখা যাচ্ছে, এই শাকগুলো কিন্তু খাওয়া যায় না, এগুলোকে বিষ ঢেকি বলে। আর কতগুলো আছে না কোড়া, যেগুলো তুলে নিয়ে আসলো জুয়ের পাপা, ওগুলো খাওয়া যায়। এই ঢেকি শাকগুলো মানে বিষ ঢেকি শাকগুলো দিয়ে কিন্তু জল গরম করে যদি স্নান করা হয় শরীরের নাকি ব্যথা কমে যায়। এই জন্য আগে দেখতাম প্রায় ওই বয়স্ক মানুষরা এই যে বিষ ঢেকি শাক দিয়ে জল গরম করে স্নান করত, কারণ একটু বয়স হলে এই যে শরীরে ব্যথা ধরে। যাক, গতকাল আমি জুয়ের বায়না দেখে গাজরের হালুয়া করেছিলাম, তো অনেকেই কমেন্ট করে বলেছো যে ওটা হালুয়া হয়নি, পায়েস হয়েছে, আর একটু মানে শুকনো করতে হতো আর কি। আসলে ইন্ডাকশন ওভেনের মধ্যে বিশেষ করে ওই হ্যান্ডেল হাতাটার মধ্যে বানালে না খুব তাড়াতাড়ি পুড়ে যায়, এজন্য ভাজা করতে গিয়ে যাতে পুড়ে না যায় এই জন্য হালকা একটু মানে ঝোল রেখেছি আর কি, পায়েসের মতো। এত তাড়াতাড়ি পুড়ে যায় ওটাতে, আসলে পাতলা খুব। তো আর জুইয়ের জন্য যেদিনে আমি সেদ্ধ ভাত বানাতে যাই ওখানে দাঁড়িয়ে থেকে একটু নাড়াচাড়া করতেই হয়। তবু প্রথম কয়েকদিন জানতাম না, ভাত যেরকম করে উনুনে সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে ওদিকে কাজ করি, তো 2-1 দিন একটু হালকা করে পুড়ে গিয়েছিল আর কি ভাতটা। আর বালতি সহ চলে এসেছে গাজর। অনেক দিন পর ভাবলাম দেখি তো একটু এখানকার গাজরগুলো কেমন। সুন্দর গাজর হয়েছে আর মোটা হয়েছে গাজরটা, কারণ এইগুলো হচ্ছে একটু পাতলা হয়েছে। আর আমরা যে ভুট্টা ক্ষেতের মধ্যে করেছি ওখানে একটু ঘন হয়েছে, এটা বাবাদের ভুট্টা ক্ষেতের মধ্যে মানে অল্প একটু বীজ শুধু সাইডে ফেলে দেওয়া হয়েছিল আর কি। তো দেখো কি সুন্দর হয়েছে। এই জন্যই বাবা সবসময় বলে যে একটু পাতলা করে দিলে তাহলে গাজরটা ভালো হবে। এই যে চলো এখন যাই, গিয়ে স্নান করি। এই দেখো জুই, দেখো কোথায়, এই যে ঝলমলে রোদের মধ্যে বাইরের পরিবেশটা আরও বেশি ভালো লাগছিল ভুট্টা গাছগুলো দেখতে। তো কয়েকটা গাজর এই যে জুইয়ের জন্য নিয়ে আসলাম, ও দেখলে ভীষণ খুশি হবে বলে। কাঁচা গাজর খেতে ও খুব পছন্দ করে, বিশেষ করে ক্ষেতেরগুলো মিষ্টি হয় আর এগুলো কোনো সার ছাড়াই, এর জন্য খাওয়াও ভালো। তো এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসলাম। এখানে এই যে মাছের ঝোল আলু দিয়ে আর চাল কুমড়ো আর ঢেকি শাক ভাজা। আজকে এই সিজনে আমাদের বাড়িতে প্রথম ঢেকি শাক ভাজা হলো, আর তার সাথে লেবু আছে। কেমন লাগছে? তুমি জানি কি বলো, ভেন্ডিয়া শাক বলে। তখন বললাম না রান্নাগুলো দারুণ স্বাদ হয়েছিল। আর জুই তো এখন একা হাতেই খায়, তো ও খাচ্ছে, আমি ওইদিকে বসে পড়লাম।
আগে ওকে খাওয়াই দিতে হতো, এই জন্য অপেক্ষা করে থাকতে হতো যে কখন ওর খাওয়া হবে, তারপরে আমি খাবো। বসতাম তিনজনে একসাথে, কিন্তু খাওয়া হতো মানে সবার শেষে আমার। বাচ্চারা একা হাতে খাওয়া শেখাটাই ভালো, কারণ ওর নিজের খিদেটা ও নিজে বুঝতে পারবে। যতক্ষণ পর্যন্ত খিদেটা থাকবে ততক্ষণ পর্যন্তই খাবে। দেখো বারান্দার কোনায় আমার পিছনের দিকে একটা ওখানেও মিষ্টি কুমড়ার চারা উঠেছে। এক দিদিভাই বলেছিল তুমি লেবুর খোসাটা সহ লেবু চিবিয়ে খাবে। ওভাবে আমি আসলে খেতে পারি না, আমার খুব টক লাগে, এমনিতেই চিপে নিয়েই খাই। তবে জুঁইয়ের বাবা প্রত্যেক দিন খাওয়ার পাতে বসে ওরকম করে লেবু মানে খোসাটা সহ চিবিয়ে খায়। আর জুঁই সোনা কিন্তু লেবু খেতে খুব পছন্দ করে। ডাল ভাতের সাথে যদি লেবু হয় তাহলে ওর খাওয়াটা ভালো হয়। তো এখানে আমি এঁটোটা তুলে নিচ্ছি। দেখো এই একটা দিন সকালবেলার কাজগুলো শেয়ার করতে পারিনি বলে আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেল। ওইদিকে একটু ন্যাকড়া ভিজিয়ে নিয়ে এসে বারান্দাটাও মুছে দেই, নাহলে মাছি ধরে। ফ্যানটা নিয়ে আসার পর একটা দিন এখনও ফ্যানের হাওয়া খেতে পারলাম না। যেদিন থেকে নিয়ে এসেছি সেদিন থেকে আবহাওয়াটাই এরকম চলছে। যাই হোক, গরমের দিনগুলো তো এখনও অনেক পড়ে আছে, আর যেহেতু ফ্যানটা নিয়ে এসেছি তো এবার গরমে আমার মনে হয় একটু হলেও আরাম পাওয়া যাবে। আর এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে জুঁইয়ের তো 5 বছর হয়ে গেল, এখনও ইঞ্জেকশনটা দেওয়া হয়নি। আসলে ওর শরীরটা একটু খারাপ ছিল কয়েকদিন, জ্বর সর্দি কাশি। তো এই জন্য আশা দিদিভাই ফোন করে বলেছিল শরীর এত খারাপ, এই অবস্থায় তো আর দেওয়া যাবে না, আরও যদি বেশি শরীর খারাপ হয় তো এর জন্য আগে শরীরটা ঠিক হোক। আর তারপরে ঠিক হওয়ার পর মানে সর্দি কাশি জ্বর কমার পর ফোন করেছিলাম, তখন বলল যে এই মাসে আর ইঞ্জেকশন নেই, একবারে পরের মাসে দেবে। জুঁই যখন আরও ছোট ছিল যতবার ইঞ্জেকশন দিয়েছি প্রতিবারে ওর জ্বর আসে। আর ওর জ্বর আসা মানে সেই ওই নিউমোনিয়ার যে কাশিটা, আর তখন গ্যাস দিতে হয়, এই ডাক্তার দেখাইতে হয়, ছোটাছুটি করতে হয়। রাতের বেলা একটু হাওয়া হলেই সকালবেলা উঠে বাড়িটা একদম পাতা দিয়ে ভরে থাকে। আর বিশেষ করে কাল রাতে ওই যে বললাম না শিলাবৃষ্টি হয়েছিল, তো সকালবেলা উঠে পুরো বাড়িটা একদম কলের পাড় কত বড় বড় পাতা পড়ে ভরে আছে। কলের পাড়ের পিছনের দিকে অনেক সেগুন গাছ আছে, সেই পাতাগুলোই পড়ে। খাওয়া দাওয়াটা সেরে এঁটো বাসন কয়েকটা ধুয়ে নিয়ে আসলাম, আর এই যে মাদুরটাও এখন ঝেড়ে ঝুড়ে একটু বিছিয়ে রাখবো। জুঁইয়ের আবার টিউশন আছে। এই তো 2 দিন আগে ওকে টিউশন পাঠানোটা একটা বিশাল জ্বালা ছিল, মানে যুদ্ধ করতে হয়, এত কান্নাকাটি করে। কিন্তু এখন এতটা ঝামেলা করতে হয় না, এই 2 দিন ধরে একাই মানে নিজের মতো করে চলে যাচ্ছে ব্যাগ কাঁধে নিয়ে। একা তো যায় না, মানে ওই কোনো দিন আমার ভাসুর দিয়ে আসে, কারণ দুজনেই একসাথে পড়ে। তো আবার জুঁইয়ের পাপা নিয়ে আসে সন্ধ্যাবেলার দিকে, দুজনকে নিয়ে আসে। তো এরকম করেই আর কি চলে, একজন দিয়ে আসে আর একজন নিয়ে আসে। আর ওই খড়িগুলো ভেজা হালকা, ভালো করে শুকায়নি, তো ওগুলো দিয়ে রান্নাও করা যাবে না। এই তো বেলা ডুবে যাচ্ছে, আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলার আগে বিকেলবেলাটা এই জায়গাটা দেখতে দারুণ লাগে। সূর্যটা ডোবার সময় যেমন হালকা একটা মানে ডিমের কুসুমের মতো হয়ে থাকে না, খুব ভালো লাগে দেখতে। গতকাল রাতে একদম মনে ছিল না খড়ি নিয়ে যে গিয়ে রাখার কথা রাতে রান্নার জন্য, খুব অসুবিধা হচ্ছিল রান্না করতে। এত ধোয়া বের ওই উনুনটা ভালো মতো ধরতেই চায় না ভিজা খড়ি দিয়ে রান্না করলে। তো এই জন্য আজ একদম বিকেলবেলাতেই খড়ি নিয়ে গিয়ে রেখে দিই। বাড়ির পিছনের দিকে আমাদের জায়গাটা তো অনেক বড় আছে, কিন্তু সেরকম একটা কাজে লাগাতে পারি না। তো এবার ভাবছিলাম যে ছোটো মোটো একটা মুরগির ঘর করে কয়েকটা মুরগি নিয়ে পোষা যাবে। তারপরে তো এই যে বাবা হঠাৎ করে চলে গেল কাজে, বাবার হাতে একদম সময় ছিল না যে ঘরটা বানিয়ে দিয়ে যাবে। অনেকে হাঁস পুষতে বলো, হাঁস পোষাটা আমার ভালো লাগে না আর কি, কারণ হাঁস পুষলে না হাঁস একদম বাড়িঘর খুব নোংরা করে দেয়, বিশেষ করে বৃষ্টির দিনগুলো। সামনে পুকুর আছে, পুকুর থেকে একটু পরেই আসবে আবার নোংরা করে দিয়ে চলে যাবে। আর যদি তুমি পুষো একটা দুটো হাঁস, সব হাঁস দল বেঁধে নিয়ে এসে নোংরা করবে। অবশ্য হাঁস থাকলে না ভাত ঠাত ফেলানি যায় না আর কি, যতটুকু ভাত বাঁচে ওই হাঁসেই খেয়ে নেয়। হাঁস পোষার তো ইচ্ছে নেই, তবে মুরগি পোষার শখ আছে। এর আগে শখ করে পুষেছিলাম, কিন্তু একটাও বাঁচলো না। ওই যে মায়া লাগে পরে, এত সুন্দর বাচ্চাগুলো ফোটার পর যখন মারা যায় একটু অসুখ হয়ে। আর তবে ডিম ফোটাটা দেখতে বেশ ভালোই লাগে, মানে খুশি লাগে আর কি। আমার মুরগি যখন একটা দুটো ডিম দিত আমি যে কি পরিমাণে খুশি হইতাম। তো এখন একটু উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠোনে সেরকম একটা পাতা তো পড়েনি, কিন্তু সন্ধ্যাবেলার আগেটা একটু ঝাড়ু দিলে ফ্রেশ লাগে। এই দিকটাতে পাতা পড়েনি, কিন্তু ওই গেটের সামনাটাতে ওইদিকে পাতা পড়েছে, তাই পুরোটাই একবারে ঝাড়ু দিয়ে নিচ্ছি। অর্ধেক উঠোন নাকি কখনো ঝাড়ু দিতে নেই, আধ কপালের ব্যথা ওঠে। তার সাথে এদিকে ঘর বারান্দাগুলো আর একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে। জামা কাপড় নিয়ে এসে এই যে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। সিমেন্টের মুখটা খোলা তো আছে, তবু হালকা মুড়ে রেখে দিয়েছি, মনে হয় গেল এবার এই বস্তাটাও। এবার কাজ শুরু হওয়ার আগের থেকে ওকে বলেছিলাম যতটুকুই প্রয়োজন ততটুকুই নিয়ে আসবে, এর থেকে বেশি নিয়ে আসবে না। মিস্ত্রির কেন জানি না আইডিয়াই হয় না, এরকম আইডিয়া দিয়েছে মানে আবার ওই একটা বস্তার মতো বেঁচে গেল।
কুড়িদানিটা কলের পাড়ে আছে আর নিয়ে আসলাম না, এই যে হাত দিয়েই সব তুলে নিলাম। আর সন্ধ্যার পরে আর কিছু শ্যুট করা হয়নি, কারণ রাতে আকাশ খুব খারাপ ছিল। কি অবস্থা ভুট্টা ব্যাপারে। তো বন্ধুরা, কাল হয়েছিল রাতে ঝড়, এটা ধরো তো শোনা, এত মানে দমকা হাওয়া। মেন হাওয়াটা মানে এইখানেই লাগছে, এই জমিটাতে লাগছে আমাদের। এই জমিটা ফাঁকা না, ওই পাশ থেকে দেখো, ওই পাশ থেকে। হ্যাঁ, এখনো তো ওই দিকটা দেখিনি আমি। এত দমকা হাওয়ার মধ্যে একদম দেখো মাঝখানে অনেক ভুট্টা গাছ ভেঙে ভেঙে গিয়েছে, এগুলোতে অনেক ভুট্টা হবেই না। হয় এইখানে দেখো তো, কি সুন্দর একটা কুড়িয়ে সব এসে তো। দেখো এখানে গাছ দূরে হেলে আছে, তুলে দাও। হ্যাঁ, কত খুঁটি গাড়ে দিতে লাগবে, খুঁটি গাড়ে দাও, তাহলে আরো হেলে যাবে। খুঁটি এনে কেটে দাও, অনেক আছে বল। কখন ঠিক ঠিক নেই, এ ভিতরে অনেক গাছ। অনেক খুঁটি নিয়ে এসে দাও, অনেক অনেক। তোমার কেন ভাঙছে জানো? তোমার কিলগুলো বাঁধা হয় নাই। জল পাওয়া যায়। হ্যাঁ, তোমার কিলগুলো বাঁধা হয় না, এই জন্য। আর বাবাদের তো উঁচে করে বাঁধছে, এই জন্য শক্ত করে বাঁধতে হয়। ওই জন্য হাতে পড়ে গেছে। হ্যাঁ, অনেক ভাঙছে তো। গাছের গোড়ার মাটিগুলো ধুয়ে গিয়েছে, এই জন্য সব মানে গাছগুলো হেলে হেলে গিয়েছে। গোড়াটা ভালো করে বাঁধা হয় নাই, তার উপরে জল পড়ে গোড়ায় বের হয়ে গেছে। বেশি মাটি দিয়ে ঠাসা করে না, গাছটা ইয়ে হবে না। তোমার এখানে এই কাজটা এখানে একদম ভালো লাগে না, কাজ ভালো করে করা উচিত না, এই জন্য। আরে হচ্ছে, এগুলো কিছুই হয় নাই, ভেঙে তো যায় না। ভেঙে যাবে এগুলো, আরো যদি হাওয়া হয় কি হবে, এগুলো বুঝতে হবে। আমি সব ঠিক করে দেবো। ভুট্টা গাছের এই অবস্থা দেখে তো আমার থেকে বেশি ওর চিন্তায় মাথা শেষ, কারণ এই গাছগুলো প্রথমে তো ভেবেছিলাম ভেঙে গিয়েছে, কিন্তু ভেঙে যায়নি। প্রায় অনেক গাছ মাঝখানের, বিশেষ করে যেই গাছগুলো লম্বা হয়েছে, এভাবে হেলে তো গিয়েছে। বন্ধুরা, যাবো এখন বাড়িতে, বাড়ি গিয়ে কোনো কিছু নিয়ে আসি, কোদাল নিয়ে আসি। তো গাছগুলো, অনেক গাছগুলো আর কি হেলে গিয়েছে, মানে পড়ে যাচ্ছে প্রায় ওগুলো। এখন আর কিচ্ছু করার নেই, ওকে বললাম যে কোদাল নিয়ে এসে তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে গোড়াগুলো একটু শক্ত করে দাও। তো ও যাচ্ছিল কোদাল নিয়ে আসতে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। এই সময় ঝড় বৃষ্টিতে শুধু আমাদের নয়, অনেক মানুষের ক্ষতি হয়েছে, যেমন আলু যারা করেছে।